শুভ সকাল প্রিয় দর্শক, রাজীব জামান প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি 21 বিজনেসে। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের জানিয়ে দিব দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও পুঁজিবাজারের সব শেষ খবরাখবর, যা স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে 21 বিজনেস। আর দর্শক, শুরুতেই পুঁজিবাজার আজকে দিন শুরুর খবরাখবরগুলো জানাতে চলে যাচ্ছি সহকর্মী হিরোজুম্মানের কাছে। ধন্যবাদ রাজীব। জানিয়ে দিচ্ছি ঢাকা শেয়ার বাজারের সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেনের চিত্র। আজ দিনের শুরুটা হয়েছিল পজিটিভ মুভমেন্ট দিয়ে। কিছুটা প্রফিট টেকিংয়ের কারণে আমরা কিছুটা মিশ্র প্রবণতা দেখলেও আজ বিনিয়োগকারীরা বেশ আশাবাদী যে সপ্তাহের শেষ কার্যদিবসটিও ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ করবে। আপনি জানেন রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবিকে ৩,০০০ কোটি টাকার লোন অনুমোদন করেছে বাংলাদেশ ব্যাংক, যার খবরে ৩ কার্যদিবসে সূচক প্রায় 52 পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছিল, কিন্তু লেনদেনের পরিমাণও বেশ ভালো বৃদ্ধি পেয়েছিল, 500 কোটি টাকার কাছাকাছি ছিল। এরই ধারাবাহিকতা আজকেও থাকবে বলে অনেকেরই আশা, বিনিয়োগকারীদেরও আশা। আজ দিনের শুরুতে ইন্ডেক্স ৫,২৪২ পয়েন্ট পর্যন্ত উঠেছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে ৫,২৩০ পয়েন্টে আছে ইন্ডেক্স, যা আগের দিনের চেয়ে মাত্র ৮.৬২ পয়েন্ট কমেছে। এছাড়া লেনদেনের গতি যদি আমরা এখন দেখি, এখন পর্যন্ত লেনদেন হয়েছে প্রায় ৪৫ কোটি টাকার মতো। টপ 20-তে যে সকল কোম্পানি রয়েছে তাদের নামগুলো জানিয়ে দিচ্ছি। ড্রাগন সোয়েটার রয়েছে প্রথম অবস্থানে, এমারাল্ড অয়েল রয়েছে দ্বিতীয় অবস্থানে, আরডি ফুড তৃতীয় অবস্থানে, ওরিয়ন ইনফিউশন চতুর্থ অবস্থানে, পঞ্চম অবস্থানে পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং, ষষ্ঠ অবস্থানে এনআরবি ব্যাংক, সপ্তম অবস্থানে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, অষ্টম অবস্থানে ওরিয়ন ফার্মা, নবম অবস্থানে অগ্নি সিস্টেমস এবং দশম অবস্থানে রয়েছে জেনেক্স ইনফোসিস। দেখে নিলাম টপ ট্রেডে কোন কোন কোম্পানি রয়েছে। এখন দেখে নিচ্ছি টপ গেইনারে কোন কোন কোম্পানি রয়েছে। শতাংশের দিক থেকে যে সকল কোম্পানিগুলো সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়েছে তার মধ্যে রয়েছে মিরাকেল ইন্ডাস্ট্রিজ, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং। একটি মিউচুয়াল ফান্ডকে দেখা যাচ্ছে টপ গেইনের মধ্যে, সেটি হচ্ছে ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড। চতুর্থ অবস্থানে রয়েছে মেঘনা কনডেন্সড মিল্ক, পঞ্চম অবস্থানে রয়েছে মনুস্পোল, ষষ্ঠ অবস্থানে আরডি ফুড, সপ্তম অবস্থানে ফ্যামিলি টেক্স, অষ্টম অবস্থানে টুং হাই, নবমে এইচআর টেক্স এবং দশমে রয়েছে কনফিডেন্স সিমেন্ট। এছাড়া জানিয়ে দিচ্ছি টপ লুজার, অর্থাৎ শতাংশের দিক থেকে যে সকল কোম্পানিগুলোর দাম সবচেয়ে কমেছে দিনের শুরুতে। বিডি ওয়েল্ডিং রয়েছে টপ লুজার প্রথম অবস্থানে, তারপর রয়েছে আইএফএলআই এসএলএম ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইসিবি অগ্রণী ফার্স্ট মিউচুয়াল ফান্ড, তামিজ টেক্স, গ্রামীণ স্কিম 2, বেঙ্গল উইন্সার, তারপর রয়েছে জিএসপি ফাইন্যান্স, এসইএমএলইসিএমএফ, অষ্টম অবস্থানে রয়েছে ইনভয় টেক্সটাইল, নবম অবস্থানে রয়েছে পপুলার ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং দশম অবস্থানে রয়েছে প্রিমিয়ার লিজিং। আমরা আজ যে চিত্রটি দেখতে পাচ্ছি, গতকাল টপ গেইনারের দিকে এবং টপ ট্রেডের ক্ষেত্রে বেশ কিছু মিউচুয়াল ফান্ড ছিল, আজ কিন্তু মিউচুয়াল ফান্ডের আমরা দেখতে পাচ্ছি উল্টো চিত্র, কিছুটা কারেকশন হচ্ছে মিউচুয়াল ফান্ড সেক্টরে। এছাড়া একটি কোম্পানির খবর রয়েছে, সেটি আমি জানিয়ে দিচ্ছি। জেমিনি সি ফুড কোম্পানিটি 7.50% স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছিল, কিন্তু বিএসইসির অনুমোদন নেওয়া ছিল না এবং পূর্ববর্তী রেকর্ড ডেট ঘোষণা ছিল 5ই ডিসেম্বর, কিন্তু কোম্পানিটি ঘোষণা করেছে বিএসইসির অনুমোদন পাওয়ার পর নতুন রেকর্ড ডেট ঘোষণা করা হবে এই 7.50% স্টক ডিভিডেন্ডের জন্য। আমরা কিছুটা সেক্টর ওয়াইজ মুভমেন্ট দেখে নিচ্ছি কুইকলি। সেক্টর ওয়াইজ মুভমেন্টের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ফুড অ্যান্ড অ্যালাইড আজ প্রথম অবস্থানে রয়েছে, দ্বিতীয় অবস্থানে রয়েছে ফার্মাসিউটিক্যালস, তৃতীয় অবস্থানে রয়েছে টেক্সটাইল, চতুর্থ অবস্থানে ব্যাংক, পঞ্চম অবস্থানে রয়েছে পেপার অ্যান্ড প্রিন্টিং। তো সব কিছু মিলে শেয়ার বাজারে কিছুটা মিশ্র প্রবণতা থাকলেও এটিকে খুবই স্বাভাবিক বলছেন বিনিয়োগকারী এবং বাজার বিশ্লেষকরা, যেহেতু টানা 3 দিন কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল, যদিও খুব বেশি পয়েন্ট বাড়েনি, 52 পয়েন্ট বেড়েছে 3 কার্যদিবসে। তো আজকের এই কার্যদিবসটি ঊর্ধ্বমুখী প্রবণতা নিয়ে শেষ করতে পারে বলে অনেকের ধারণা। তো এই ছিল আমার কাছে ঢাকা শেয়ার বাজারের সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেনের চিত্র। হিরোজুম্মান, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের দিন শুরুর খবরাখবরগুলো। এবারে জানিয়ে দেব এশিয়ার প্রধান পুঁজিবাজারগুলোর অবস্থান। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারের লেনদেনে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক 212 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 39,489 পয়েন্টে। কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক এটি 186 পয়েন্ট, 19,556 পয়েন্টে আছে। আর বেড়েছে সিঙ্গাপুর এসটিআই সূচক এটি 33 পয়েন্ট বেড়ে 3,833 পয়েন্টে আছে।
এছাড়াও চীনের শেয়ারবাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্সের অবস্থান রয়েছে ৩৩৭০ পয়েন্টে, যা আগের দিনের চাইতে ৫ পয়েন্ট বেশি। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতা, এটি ১১১ পয়েন্ট বেড়ে ৮০,৯৫৬ পয়েন্টে রয়েছে। কমেছে থাইল্যান্ডে থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি ৪ পয়েন্ট কমে ১,৪৫১ পয়েন্টে আছে। দর্শক, দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির আরও কিছু সংবাদ। হাসিনা, রেহানা, জয়, ববি, টিউলিপ সহ শেখ পরিবারের পাচার করা অর্থ ফিরিয়ে আনার জোর তৎপরতা শুরু করেছে অন্তর্বর্তী সরকার। দুদক, এনবিআর ও সিআইডির সমন্বয়ে গঠন হয়েছে 10টি দল। এসব দলের কাজে সমন্বয় করবে বিএফআইইউ। সাবেক মন্ত্রী, এমপি, আমলা ও হাসিনা ঘনিষ্ঠ ব্যবসায়ীদের অর্থ পাচার নিয়েও কাজ করবে তারা। বিস্তারিত দেখুন রিপোর্টে। সরকারি কাঠামো গড়ে উঠেছিল, যেটার সাথে যুক্ত হয়েছিলেন রাজনীতিবিদদের সাথে কিছু, একই সাথে আমাদের যারা আমলা আছেন তাদের একটা অংশ এবং ব্যবসায়ীদের একটা অংশ। হাসিনা সরকারের ১৫ বছরে দেশ থেকে পাচার হয়েছে অন্তত $২৩৪ বিলিয়ন। অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটির হিসেবে বছরে পাচার প্রায় ২ লাখ কোটি টাকা। বিপুল এই অর্থ পাচারে শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সামা ওয়াজেদ পুতুল, রেজওয়ান সিদ্দিক ববি, টিউলিপ জড়িত বলে বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে গোয়েন্দাদের হাতে। এছাড়া শেখ সেলিম, শেখ তাপস, শেখ ফাহিম, শেখ হেলাল, শেখ তন্ময়, আবুল হাসনাত আবদুল্লাহ, সাদিক আবদুল্লাহ সহ বৃহত্তম শেখ পরিবারের সদস্যদের বিরুদ্ধেও অর্থ পাচারের বিস্তর অভিযোগ রয়েছে। হাসিনার আমলে প্রায় ২৭ লাখ কোটি টাকা পাচারে জড়িতদের তালিকায় সাবেক অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ সহ আওয়ামী লীগের বহু নেতা, এমপি, মন্ত্রীদের নাম রয়েছে। অর্থ পাচার যেভাবে যে মেকানিজমে হোক না কেন, এটা কিন্তু অর্থনীতির জন্য রক্ত ক্ষরণ আমি বলবো। এটা অর্থনীতিকে দুর্বল করার জন্য এটাই যথেষ্ট। প্রতি বছর আমাদের দেশ থেকে $16 বিলিয়ন পাচার হয়ে যায়। ব্যবসায়ীদের মধ্যে এসালম গ্রুপের সাইফুল আলম মাসুদ, বেক্সিমকোর সালমান এফ রহমান, সামিট গ্রুপের আজিজ খান, নাসা গ্রুপের নজরুল ইসলাম মজুমদার সহ জেমকন নাবিল গ্রুপের বিরুদ্ধে সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র, দুবাই, কানাডা, ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান অর্থ পাচার করেছে। বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে করা হচ্ছে এবং এটার সঙ্গে হয়তো অন্যান্য এজেন্সি ইনভলভ হবে। কাজেই বিদেশের যারা সংশ্লিষ্ট, আমাদের ওই পাশে যারা সংশ্লিষ্ট দায়িত্বশীল এজেন্সিগুলো আছে, তাদের সঙ্গে কিন্তু আমাদের ক্লোজলি কোলাবোরেট করতে হবে। কতগুলো জায়গায় আমি মনে করি যে আশার আমি আলো দেখছি। যেমন কিছু কিছু দুর্নীতির ব্যাপারে আপনি দেখেছেন যে বিদেশের পত্রপত্রিকাগুলো কিন্তু সুনির্দিষ্ট রিপোর্টিং করেছে। ইতিমধ্যেই শেখ পরিবার সহ অর্থ পাচারকারীদের বিষয়ে তথ্য চেয়ে সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র, দুবাই, কানাডা, সুইজারল্যান্ড, সাইপ্রাসে চিঠি পাঠিয়েছে অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্ট বিভাগ। রাজীব জামান, ২১ টেলিভিশন, ঢাকা। চলমান ইস্যুতে ভারতের সঙ্গে বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেছেন, আগামী রমজান মাসে নিত্যপণ্যের দামে স্বস্তি থাকবে। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। নিত্যপণ্যের বাজারের টালমাটাল পরিস্থিতিতে বেসামাল সাধারণ মানুষ। এদিকে সাম্প্রতিক নানা ইস্যুতে জটিলতা তৈরি হয়েছে বাংলাদেশ ভারত সম্পর্কে। আশঙ্কা তৈরি হয়েছে এর প্রভাব বাজারে পড়ার। সচিবালয়ে সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন জানান, রাজনীতি যেমনই হোক তার প্রভাব পড়বে না বাণিজ্যে। ভারতের সঙ্গে আমাদের কোনো কমার্শিয়াল ইস্যুতে বাণিজ্যিক ব্যাপারে এখানে কিন্তু রাজনীতির ব্যাপার আসছে না। আজকে আমরা যেটা করছি, ইভেন ভারত থেকে চাল আমদানি করবে কি না করবে এগুলো আমাদের প্রশ্ন না। যারা আমরা কম্পিটিটিভ প্রাইসে দেবে, দ্রুত দেবে এবং কোয়ালিটি এটা দিলে আমরা ভারত বা অন্য কান্ট্রি হিসেবে করছি না, সেটা বিভিন্ন দেশ, শুধু ভারত না, মায়ানমারের সাথে কথা বলছি। এইগুলোর ব্যাপারে আমরা রাজনীতিতে প্রবেশ করবে না। বাজার সিন্ডিকেট নিয়েও কথা বলেন অর্থ উপদেষ্টা। প্রথমত সিন্ডিকেট যারা সাপ্লাই আনে বা করে তারা ওরা কন্ট্রোল করতে চেষ্টা করে এবং বিভিন্ন ডিস্ট্রিবিউটরে দেয়। এই কন্ট্রোলটা এক ধরনের সিন্ডিকেট সবাই। আবার যারা নিয়ে আসে ধরেন হোলসেলার, তারা আবার একটা প্রেশার ক্রিয়েট করে। আর সবচেয়ে বড় জিনিস হলো সাপ্লাই চেনে কিন্তু অনেক লোক ইনভলভ থাকে। রাজনৈতিক সমঝোতা কঠিন, কিন্তু চাঁদাবাজির সমঝোতা খুব সহজ। আসন্ন রমজানে বাজার পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি। হ্যাঁ, থাকবে। প্রণব চক্রবর্তী, ২১ টেলিভিশন, ঢাকা।
মুন্নি সাহার ব্যাংক হিসেবে বিপুল অর্থের খোঁজ মিলেছে। সাংবাদিকতার বাইরেও শত শত কোটি টাকা কামিয়েছেন তিনি। ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIEU 134 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে। ঢাকায় সন্ধান পাওয়া গেছে প্রায় 6 কোটি টাকা মূল্যের অত্যাধুনিক ডুপ্লেক্স ফ্ল্যাটেরও। আদিত্য মামুনের রিপোর্ট। রাজধানীর গুলশান তেজগাঁও লিংক রোডের রোজা গ্রিনের সুরম্য প্রাসাদতুল্য এই ভবনে বসবাস করেন আলোচিত সাংবাদিক মুন্নি সাহা। তার সন্ধানে রোজা গ্রিনের অ্যাপার্টমেন্ট সোসাইটিতে হাজির হয় 21 টেলিভিশন। বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। এখানে বিল্ডিং হচ্ছে 4টা, তো উনি 3য় বিল্ডিং এ থাকে। এটা ডুপ্লেক্স? হ্যাঁ, ডুপ্লেক্স। কে কে থাকে? ওনার আম্মু থাকে, ওনার বোন থাকে। বিলাসবহুল এই অ্যাপার্টমেন্টের 11 ও 12 নম্বর ফ্লোরে মুন্নি সাহার 6 কোটি টাকার ডুপ্লেক্স ফ্ল্যাট। চলাচলের জন্য আছে দামি দুটি গাড়ি। গাড়ি তো দুইটা দেখি আর কি, একটা রেগুলারে উনি থাকে ইউজ করেন, একটা মাঝে মাঝে ইউজ করেন। উনি তো এখানে ফ্ল্যাট ওনার, এখানকার ফ্ল্যাট মালিক আর কি। কিভাবে আর কবে থেকে এই ফ্ল্যাটের মালিকানায় আছেন মুন্নি সাহা তার তথ্য জানেন না অ্যাপার্টমেন্টের সেক্রেটারি। ওই দিনটা খুব চ্যালেঞ্জিং যে আসলে কার কাছ থেকে নিয়েছে, বাট 18 মাঝামাঝিতে যখন এটা তারা আমিন মোহাম্মদ থেকে ফর্মালি হ্যান্ড ওভার করে, তার কিছুদিন পরে হয়তো ফার্স্ট হ্যান্ড সেকেন্ড হ্যান্ড এইটা একটু আমাদের জন্য খুব পাওয়ারফুল বলাটা। এটা তো আসলে আমিন মোহাম্মদের সাথে অ্যারেঞ্জমেন্ট। প্রশ্ন হলো, গাড়ি বাড়ির কোটি কোটি টাকা সাংবাদিক মুন্নি সাহা কোথায় পেলেন? এসব প্রশ্নের উত্তর খুঁজছেন গোয়েন্দারা। সম্প্রতি তার ব্যাংক হিসাবে 134 কোটি টাকা লেনদেনের খোঁজও পাওয়া গেছে। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ BFIEU বলছে, মুন্নি সাহার জব্দকৃত ব্যাংক হিসাব থেকে 120 কোটি টাকা তুলে নেওয়ার পরেও এখনও 14 কোটি টাকা জমা রয়েছে। ওয়ান ব্যাংকের কারওয়ান বাজার ও চট্টগ্রামের শাখায় এই বিপুল অর্থ লেনদেনের তথ্য পাওয়া গেছে। সাংবাদিকতার বাইরে উল্লেখ করার মতো আর কোনো পেশা না থাকার পরেও কিভাবে এই বিত্ত বৈভবের মালিক বনে গেছেন সেই প্রশ্ন আছে জনমনে। কথিত আছে, তেজগাঁওয়ের এই অ্যাপার্টমেন্টটি 2009 সালের আগে একটি টেলিভিশন চ্যানেলের মিডিয়া পোলের জন্য নির্ধারিত ছিল। পরে আমিন মোহাম্মদ গ্রুপ এই 65 কাঠা জমির উপরে গড়ে তোলে 3 টাওয়ার বিশিষ্ট 126 ফ্ল্যাটের অ্যাপার্টমেন্ট ভবন, যার মধ্যে মাত্র 6টি ডুপ্লেক্স ফ্ল্যাট আছে। এর একটির মালিক সাংবাদিক মুন্নি সাহা। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, এবারে নিচ্ছে একটা বিরতি। দুপুর 1:30 আবারে ফিরে আসবে 21 বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।